সো আমরা লাস্ট ক্লাসে হোয়াই মেশিন লার্নিং এই টপিকটা নিয়ে আলাপ করতেছিলাম। সো যেটা এখানে আমরা অ্যাড্রেস করলাম যে যে টাস্ক গুলা আসলে আমরা কোনো রুলস দিয়ে রাইট ডাউন করতে পারি না, বা যে টাস্ক গুলা কোনো থিওরিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল মডেল নাই, শুধু এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করা যায়। টাস্ক গুলাকে অ্যাড্রেস করার জন্য we can use machine learning। আরেকটা হচ্ছে গিয়ে যে এরকম নিউ ইনফরমেশন ফ্লো হচ্ছে, এর মধ্যে এক্সপার্ট আর একটা পার্টিকুলার এরিয়ার এক্সপার্ট পিপুলের জন্য অনেক সময় ওই ইনফরমেশন গুলাকে ট্রেক ডাউন করা ডিফিকাল্ট হয়ে যায়। যদি আমরা ধরি যে স্টক মার্কেটের এক্সাম্পল ধরো, যে সেকেন্ডে হয়তো দেখা যায় 1000 বা মোর দেন 1000 ট্রানজাকশন হচ্ছে, কোন জায়গায় হয়তো মিলিয়ন ট্রানজাকশন হইতে পারে। এটা ডিপেন্ড করে যে হাউ বিগ দ্য স্টক মার্কেট, এটার উপরে। মানে বিভিন্ন স্টক দেশের স্টক মার্কেটের সাইজ হিউজ, গুলো ট্রানজাকশনও এরকম হিউজ। তো ওই স্টক মার্কেটের একজন এক্সপার্ট যদি চিন্তা করো যে সে যদি ডিসাইড করতে চায় যে which share are he or she wants to buy, or মানে should be buy, or এটা যদি ডিসাইড করতে চায়, বা which share should be sell, এইগুলোর জন্য তাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। এবং এত হিউজ ট্রানজাকশন সেকেন্ডে হচ্ছে, ওগুলোকে ট্র্যাক ডাউন করে ইনফরমেশন অ্যানালাইসিস করাও তার জন্য ডিফিকাল্ট। আবার আরেকটা এরিয়া হচ্ছে যে অনলাইন টিউনিং, যেরকম নলেজ ইনক্রিজ হচ্ছে চারিদিকে, যে অনেক সময় আমরা যদি কোনো অ্যালগরিদম যদি লেখিও, অ্যালগরিদম এত চারিদিকে এত রুলস চেঞ্জ হচ্ছে, অ্যালগরিদম কেউ তো আপডেট করতে হবে বাই হ্যান্ড। সো অনেক সময় যেসব এরিয়া খুব বেশি দিয়ে হয়, মানে চেঞ্জেবল এরিয়া গুলা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, যেসব এরিয়ার রুলস, ওগুলোর জন্য অ্যালগরিদম কেউ আপডেট করা ফ্রিকোয়েন্টলি করতে হবে, কিন্তু এটা আসলে সবসময় বাই হ্যান্ড ফ্রিকোয়েন্টলি আপডেট করা ডিফিকাল্ট। সো এই ক্ষেত্রেও আমাদের মেশিন লার্নিং হেল্প করবে। মেশিন লার্নিং কে আমরা বলি হচ্ছে কি এটা ভেরি ক্লোজ টু স্ট্যাটিস্টিক্স। মেশিন লার্নিং এ আমরা মেশিন লার্নিং টাস্ককে আমরা যে দুইটা এরিয়া টাস্ক গুলাকে মেইনলি অ্যাড্রেস করব, মানে দুইটা প্রবলেমের জন্য মেশিন লার্নিং এর অ্যাপ্রোচ করব। একটা হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম, আর একটা হচ্ছে রিগ্রেশন প্রবলেমের জন্য। যে কোনো মেশিন লার্নিং কে আমরা এই দুই ধরনের প্রবলেমের জন্য ইউজ করতে পারি। যে কোনো না, মানে এটা ডিপেন্ড করবে হচ্ছে অ্যালগরিদমের নেচারের উপরে। অনেকগুলা অ্যালগরিদম হচ্ছে কি বাই নেচার ক্লাসিফিকেশনের জন্য ভালো, অনেকগুলো অ্যালগরিদম হচ্ছে বাই নেচার রিগ্রেশনের জন্য ভালো। রিগ্রেশন মানে আমি এস্টিমেশনের জন্য ব্যবহার করবো, ক্লাসিফিকেশন মানে আমি ক্লাসিফাই করার জন্য ব্যবহার করবো। ওকে, এস্টিমেশন হচ্ছে গিয়ে মানে হচ্ছে রিগ্রেশন আমরা বলতে পারি যে আসলে এটা কার ফিটিং বা ওভার ফিটিং, যে কার ফিটিং একটা ডাটার এগেইনস্ট কারকে ফিট করাকে আমরা রিগ্রেশন বলতেছি। ক্লাসিফিকেশন হচ্ছে গিয়ে যদি আমি ডাটা কে ক্যাটাগরাইজ করি, এটা ধরো আমরা এভাবে দেখতে পারি যে
যদি ধরো আমার এখানে সাম ডাটাস, এই পয়েন্ট গুলোর এগেনস্টে আমি যদি এরকম একটা লাইন টানি, এটাকে কার্ভ ফিটিং আমরা বলবো। আবার আমার যদি এরকম কিছু ডাটা থাকে, দুই ধরনের ধরো ডাটা আছে, এটার মধ্যে যখন আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করব ডাটাগুলোকে, এটাকে ক্লাসিফিকেশন বলতেছি। ওকে, আমরা এই যে দুই ধরনের এক্সাম্পলে আমরা যেটা দেখলাম যে ক্লাসিফিকেশন রিগ্রেশন, এগুলোর মধ্যে যে ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে হবে মেশিন লার্নিং সিস্টেম বা মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করার জন্য, একটা হচ্ছে গিয়ে বায়াস আর ওভার লার্নিং, একটা হচ্ছে গিয়ে জেনারেলাইজেশন। বায়াস কি? বায়াস হচ্ছে গিয়ে যে আমাকে দেখতে হবে যে ডাটাটা যাতে বা সিস্টেমটা যাতে বায়াস না হয়, একদম ডাটার উপরেই বায়াস না হয়। ডাটার উপরে বায়াস হওয়া মানে কি? একটা হতে পারে যে বাই নেচার ডাটা ইজ বায়াস, বায়াস ডাটা এরকম হইতে পারে, বা ডাটা ক্যারেক্টারিস্টিক এরকম যে সে বায়াস ডাটা। লাইক ধরো আমরা একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ধরো কেউ ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্যারেক্টারিস্টিক অ্যানালাইসিস করতে যাচ্ছে, কিন্তু ডাটা কালেক্ট করলো শুধু লিডিং ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, এটা কি পুরো বাংলাদেশের সব ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে? তা তো না। আবার ওয়ার্ল্ডের সব ইউনিভার্সিটিকেও তো রিপ্রেজেন্ট করতেছে। তাইলে এই ডাটা থেকে আমি যদি কোনো কনক্লুশনে আসি, ওইটাকে আমি বলবো না যে ওইটা একটা জেনারেল কনক্লুশন। সো তখন এইটাতে ডাটাতে বায়াস বাই ক্যারেক্টারিস্টিক, মানে ডাটা ক্যারেক্টারিস্টিক অনুযায়ী ডাটাতেই বায়াস আছে, বায়াসনেস আছে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে গিয়ে যে ডাটাটা যদি মানে আমি যদি ট্রেনিংটা এরকম করি যে সে ট্রেনিং ডাটার উপরে সিস্টেমটা বায়াস হয়ে গেছে, মানে কি যে ট্রেনিং ডাটার উপরে সে যে ওভার লার্নিং কখন হয়? যে ধরো ধরো সেম এক্সাম্পলে আমি যদি দেখি যে এরকম আম, প্রত্যেকটা ডাটার এটা হচ্ছে প্রত্যেকটা ডাটার মধ্যে দিয়ে পাস হয়েছে, তাহলে ট্রেনিং ডাটার ক্ষেত্রে সে কিন্তু সঠিক আনসার দেবে। এটা তার ট্রেনিং ডাটা, এটার ক্ষেত্রে সে আনসারটা রিজাল্ট রিজাল্টের আনসারটা সঠিক দেবে। কিন্তু একটা জেনারেল পয়েন্ট, ধর আমরা যে আননোন ডাটা ক্ষেত্রে, এটা ধরো আননোন ডাটা, এটাতে সে একটা জেনারেল রেজাল্ট দিবে না। সে ট্রেনিং ডাটাতে ভালো রেজাল্ট দিচ্ছে আর আননোন ডাটার ক্ষেত্রে খারাপ রেজাল্ট দিচ্ছে, তখন আমরা বলি ওভারলার্ন হয়ে গেছে ট্রেনিং, যে সিস্টেমটা ওভারলার্ন হয়ে গেছে। সিস্টেমটা ওভারলার্ন হতে পারে এরকম যে ওভারফিটিং হয়ে গেলে, যে শুধু ট্রেনিং এক্সাম্পলে খুব ভালো রেজাল্ট দিচ্ছে, আবার টেস্ট এক্সাম্পলে বা আননোন এক্সাম্পলের ক্ষেত্রে খারাপ রেজাল্ট দিচ্ছে। লাইক ট্রেনিং এক্সাম্পলে সে 100% অ্যাকুরেসিতে সে প্রিডিক্ট করতে পারতেছে, আবার দেখা যাচ্ছে যে আননোন এর ক্ষেত্রে, আননোন ডাটার ক্ষেত্রে সে 40% অ্যাকুরেসিতেও পারতেছে না, এরকম যদি হয় তাহলে আমরা বলবো যে ওভারলার্ন সিস্টেম ইজ ওভারলার্ন।
এবং এটা অবশ্যই বায়াস অন ট্রেনিং ডাটা। সো ওভারলার্নিং ইস্যুটাও আমরা কনসিডার করতে, ওভারলার্নিং যাতে না হয়, বায়াস যাতে না হয়, এবং জেনারেলাইজ যাতে হয়। জেনারেলাইজেশনটাও আমরা এই ইস্যুটাও আমরা কনসিডার করবো। জেনারেলাইজেশন মানে হচ্ছে কি যে এই এই লাইন যে আমরা লাইনটা আঁকলাম, এটা ধরো সব ডাটার জন্য যাতে কম এরর, মানে সব ট্রেনিং এক্সাম্পলের জন্য একটা কম এররের একটা মডেল হয়, যেটা একটা জেনারেল এস্টিমেশন এর জন্য প্রপার এস্টিমেশন যাতে দেয়। একটা জেনারেল মানে ট্রেনিং ডাটাতে সে যদি 95% অ্যাকুরেসিতে ও যদি সে আনসার করে, এটা টেস্ট বা আননোন ডাটার ক্ষেত্রে সে ধরো দেখা যাবে 80% অ্যাকুরেসিতে আনসার করতেছে। এইটাকে আমরা বলবো যে জেনারেলাইজড একটা সিস্টেম। তো জেনারেলাইজেশনটাও আমরা কনসিডার আনতে হবে। ধরো আমরা এখন যে ক্লাসিফিকেশনের কথা বললাম, ক্লাসিফিকেশন হচ্ছে এরকম যে কোনো ক্যাটাগরি হতে পারে, গুড, ব্যাড, হেলদি, সিক, রেড, গ্রিন, ব্লু, এবিসি, যে কোনো ক্যাটাগরি। আর রিগ্রেশন হচ্ছে গিয়ে এস্টিমেশন on some value for observations, like how good or how bad is it, how healthy is the pattern and the patient, how many points will I gain, বা ধরো একটা গেমে পয়েন্ট ক্যালকুলেশন করতে যাচ্ছ, এস্টিমেশন করতে যাচ্ছ, how likely is it that I win it if I do this or that, এগুলো পার্সেন্টেজ ক্যালকুলেশন করা, এটাকে আমরা বলি রিগ্রেশন। স্ট্যাটিস্টিক্স এটাকে কার্ভ ফিটিং ও বলে, স্ট্যাটিস্টিক্সে এটাকে রিগ্রেশন বলে, আর বা কার্ভ ফিটিং ও বলা যায়। হ্যাঁ, আমাদের যেটা টার্গেট থাকবে এই কোর্সে, আমরা মেশিন লার্নিং ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন প্রবলেম দুইটাকেই অ্যাড্রেস করব, এবং দুইটার জন্য অ্যালগরিদম আমরা গুরুত্ব দিব। বেসিক নলেজ ফর কমন লিনিয়ার মেশিন লার্নিং অ্যালগরিদম, এটা আমরা লিনিয়ার মেশিন লার্নিং এর জন্য মেশিন লার্নিং অ্যালগরিদম শেখার চেষ্টা করব। লিনিয়ার কোনটা, আমরা যদি আগের এক্সাম্পলটাতে যদি দেখি যে আমার ডাটার এগেইনস্টে ধরো আমার এই যে ক্লাসিফিকেশন প্রবলেমই ধরো, হ্যাঁ, এখানে ক্লাসিফিকেশনটা জন্য যদি এরকম স্ট্রেট লাইন দিয়ে ক্লাসিফিকেশন করা যায়, তাকে আমরা বলি লিনিয়ার ক্লাসিফিকেশন। লিনিয়ার সলিউশনের জন্য যেসব মেশিন লার্নিং অ্যালগরিদম আমরা ব্যবহার করবো, এটাকে আমরা লিনিয়ার মেশিন লার্নিং অ্যালগরিদম। আবার নন লিনিয়ার, আমার যদি এরকম ডাটাটা যদি একটু চেঞ্জ থাকতো, তাহলে ডাটাটা যদি থাকতো এরকম যে আমাকে সলিউশনের জন্য এরকম কার্ভ লাইন আঁকতে হবে, তাহলে আমরা এটাকে বলবো যে একটা নন লিনিয়ার সলিউশন, নন লিনিয়ার মেশিন লার্নিং অ্যালগরিদম। আমরা প্র্যাকটিক্যাল ইউজের জন্য আমরা ম্যাথল্যাব ব্যবহার করব আমাদের ল্যাবে। ম্যাথল্যাব আসলে আমরা মেইনলি সব সলিউশনই তো দেখবো মেট্রিক ম্যানিপুলেশন। সো ম্যাথল্যাব আমরা ম্যাট্রিক্স ক্যালকুলেশন দেখলে এটা পাইথনেও আমরা সেম জিনিস অ্যাপ্রোচ করতে পারবো। সো এখানে এরকম কোনো আমার মনে হয় সমস্যা হবে না যে ম্যাথল্যাব জানলে পাইথনে পারা যাবে না। সো এই ধরনের কোনো প্রবলেম হয় না, এখানে শুধু ম্যাথমেটিক্স বলা যায়। পুরো কোর্সটাতেই অলমোস্ট তোমরা ফিল করতে পারো যে এটা একটা ম্যাথের কোর্সের মতো অনেকাংশে। সো
সাম আমরা এখানে কিছু মেশিন লার্নিং মেথডস নিয়ে আলাপ করবো। সাম মেশিন লার্নিং মেথডস, একটা হচ্ছে কি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এএনএন, যেটা মডেল ইন্সপায়ার্ড বাই দ্য স্ট্রাকচার অফ দ্য নিউরাল সিস্টেম। মেইনলি এটা inspired by the brain mechanism, brain এই অ্যালগরিদম। সো ব্রেইনের মেকানিজম, ব্রেইন যেভাবে তার সলিউশন করে, এটা ওইটাকেই একটা কি বলা যায়, এটাকেই সিমুলেট করার চেষ্টা করছে এই অ্যালগরিদম। ব্রেইনের যে নিউরনের যে ক্যালকুলেশনের প্রসেস, ওইটাকেই এইখানে ইয়ে করার চেষ্টা করছে, সিমিলার ওয়েতে যাতে ক্যালকুলেশন মানে করার ক্যাপাবিলিটি করতে পারে অ্যালগরিদম, এরকম একটা অ্যালগরিদমের কথা চিন্তা করা হয়েছে। Whereas fuzzy logic, another machine learning method that আমরা mainly classical set theory এর একটা এটার উপরে বেস করে মেইনলি অ্যালগরিদমটা। তো ক্লাসিক্যাল সেট থিওরিতে আমরা যে সেট অপারেশন গুলো লিখি, ওগুলোতেই এখানে সেট অপারেশনের কনসেপ্ট থাকবে, কিন্তু এখানে কিছু মানে এখানে প্রবাবিলিটিও ইন্ট্রোডিউস করেছে। হ্যাঁ, তো এটাতে ফাজি সেট থিওরি দিয়ে ব্যবহার করা হয়। জেনেটিক অ্যালগরিদম যেখানে মেইনলি তোমার ইভলিউশন এন্ড ফিটনেস ফাংশন অন বার করা হয়, অপটিমাইজেশন করে। তো ইভলিউশন বা ফিটনেস ফাংশন কি, মানে জেনেটিক অ্যালগরিদম আসলে মেইন কনসেপ্টটা হচ্ছে কি যে সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট, এই কনসেপ্টে মানে ইভলিউশন থিওরি। যে ফাংশনটা যে সলিউশনের জন্য প্রপার সার্ভাইভ করতে পারবে, ওই ফাংশনটা রোল করবে, এভাবে কাজ করে। সাপোর্ট ভেক্টর মেশিন অন দ্য আদার হ্যান্ড, সাপোর্ট ভেক্টর মেশিন আসলে এটা মডেল ডিজাইন ফ্রম স্ট্যাটিস্টিক্যাল লার্নিং থিওরি। এটা আসলে আমরা যদি মানে একদম সহজ ভাষায় বুঝতে চাই, এটা এরকম যে এটা সবসময় তার ডাটাগুলাকে মানে ইনপুট ডাটাগুলাকে হায়ার ডাইমেনশনের প্লেনে নিয়ে গিয়েছে, সবসময় একটা লিনিয়ার সেপারেবল সলিউশন দেয়। লাইক ধরো তুমি যদি এটা চিন্তা করো যে এখানে ডাটাটা আমরা দেখতেছি এটা নন লিনিয়ার একটা সলিউশন, কিন্তু এটাকে যদি তুমি, এটা তো 2 ডাইমেনশনে, এটা x1 এটা x2 2 ডাইমেনশনের মধ্যে আছে। তো 2 ডাইমেনশনের ডাটাকে যদি তুমি 3 ডাইমেনশনে নিয়ে যাও, তাইলে দেখবা যে ধরো এক্স গুলা উপরে উঠে গেল, তুমি জিরো গুলাকে নিচে, তাইলে অবশ্যই তুমি একটা লিনিয়ার লাইন আঁকতে পারবা দুইটার মাঝখানে সেপারেশনের জন্য। তাইলে সাপোর্ট ভেক্টর মেশিন কি করে, সব সময় ইনপুট ফিচার বা ইনপুট ভেরিয়েবল গুলা যে ডাইমেনশনে থাকে, তাকে হায়ার ডাইমেনশনে নিয়ে লিনিয়ারলি সেপারেবল করে। আমরা ডিসিশন ট্রি বলবো যে ডিসিশন ট্রি সিমিলার টু দ্য এক্সপার্ট সিস্টেমস, সেটা মেনলি রুলস প্রডিউস করে। লাইক আমরা তোমরা তো অলরেডি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে ট্রি ট্রাভার্সিং দেখছো, এবং বাইনারি ট্রি, টার্নারি ট্রি দেখছো, এনারি ট্রি দেখছো। তো ট্রি গুলাতে যে চাইল্ড নোড থেকে
যখন প্যারেন্ট নোড থেকে চাইল্ড নোডে ট্রাভার্স করার জন্য ও তো আমরা যে সব অ্যালগরিদম ব্যবহার করি, ট্রাভার্সিং অ্যালগরিদম, এখানে আমরা ট্রি ট্রাভার্সিং করবো হচ্ছে গিয়ে মেইনলি তার প্রবাবিলিটির উপরে। ধরো একটা ডিসিশন মেক করবে, এটা প্রবাবিলিটি কত, ওইটা হওয়ার প্রবাবিলিটি কত, ওইটা হওয়ার প্রবাবিলিটি কত, এটার উপরে বেস করে সে ট্রাভার্সিং করবে, এটাই ডিসিশন। বেজিয়ান নেটওয়ার্ক এখানে ওই তোমার বেস থিওরাম ইউজ করে, যে নেটওয়ার্কের মধ্যে তোমার গ্রাফ ট্রাভার্সিং বলতে পারো। এটা রিজনিং আন্ডার দা এটা আন্ডার আনসার্টেনিটি, মেইনলি আনসার্টেনিটি কে অ্যাড্রেস করার জন্য মেইনলি আমরা বেজেন নেটওয়ার্ক বেস থিওরাম অলরেডি আমরা দেখছি আনসার্টেনিটি হ্যান্ডেল করতে পারে। সো এখানে আমরা যদি বলি যে মেশিন লার্নিং কে আমরা গেম প্লেনিং এও ব্যবহার করতে পারি, গেম প্লেইং এর এরিয়াতে আমরা যদি ধরো চেস এর ক্ষেত্রে এখানে আমরা চেস মানে আগে যেভাবে অ্যাড্রেস হতো, যে চেস মেইনলি সার্চ এবং ইভালুয়েশন ফাংশনস দিয়ে তোমার পসিবল পাথ, যে গেম পাথ গুলাকে চুজ করতে চেস। তো সার্চ অ্যালগরিদম তোমার আর মেইনলি তো আমরা জানি যেমন এআই তে বিভিন্ন সার্চ অ্যালগরিদম অলরেডি আমরা দেখছি। তো সার্চ অ্যালগরিদম দিয়ে সলিউশন করা আসলে কি দেখা যাচ্ছে যে তার প্রসেসিং অনেক বেশি লাগতেছে, এবং আসলে আমরা হিউম্যানরা কখনো এরকম কোন জিনিস সলিউশন এরকম সব পসিবল পাথের সার্চের কথা চিন্তা করে করি না। আমরা যেভাবে সলিউশন করি হচ্ছে গিয়ে মেইনলি এক্সপেরিয়েন্সের উপরে। তো আমরা চাইলে এই চেসকেও এরকম এক্সপেরিয়েন্স বেস, মানে তার কিছু একজন এক্সপার্টের গেম দিয়ে যেভাবে খেলে, একটা চেস যেভাবে খেলে তার আর চেস খেলার আর যে তোমার অ্যাকশন গুলা, এগুলোকে এক্সাম্পল হিসেবে রেকর্ড রেখে এগুলোকে ট্রেনিং ডাটা হিসেবে ব্যবহার করে আমরা মেশিন লার্নিং অ্যালগরিদম দিয়ে এটা সলিউশন করতে পারি। সেম অ্যাজ ব্যাকগ্রাউন্ড আরেকটা গেম হচ্ছে কি, এটা প্যাটার্ন রিকগনিশন করে এটা সলিউশন করতে, কারণ এটা সার্চ অ্যালগরিদম করে করা যাবে না, এটা প্যাটার্ন রিকগনিশন করতে হয়। তো এটাতে মেইনলি মেশিন লার্নিং ছাড়াও অন্যভাবে এটা সলিউশন পসিবল না। ব্যাকগ্রাউন্ড গেম ইউরোপে একটা পপুলার গেম আছে, এটা এটা মেইনলি এশিয়ান গেমই, কিন্তু এটা ইউরোপেও পপুলার। সো আমরা যদি ডিপ ব্লু নিয়ে অলরেডি আমরা এআই তে আলাপ করছি। ডিপ ব্লু হচ্ছে গিয়ে ওইরকম একটা মেশিন যেটা তোমার সার্চ অ্যালগরিদম ব্যবহার করে প্রথম চেসে হিউম্যান চ্যাম্পিয়নকে হারাইছিল। হ্যাঁ, তো গেরি কাসপারভকে হারাইছিল। তো ডিপ ডিপ ব্লু যেভাবে তার পজিশন ইভালুয়েট করে, তার পজিশন ইভালুয়েট করা 200 ইনটু 106 পজিশনস পার সেকেন্ড সে ইভালুয়েট করতে পারে, এরকম অবশ্যই আমরা সলিউশন করি না। তা আমরা মেশিন লার্নিং এ আমরা এটা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি। তো এআই রিসার্চারদের টার্গেট 1958 এ ছিল যে ওনাদের প্রেডিকশন ছিল যে এআই চেস গেমে তোমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে ডিফিট করবে উইদিন 10 ইয়ার্স। আসলে যেটা পসিবল হয়েছে সে 96 এ এসে। সো দেখা যাচ্ছে যে আসলে 10 ইয়ার্স এ মানে পসিবল হয় না, আরো বেশি সময় লাগে। সো সিমিলারলি এরকম 2050 এর
একটা টার্গেট আছে এআই রিসার্চারদের, যে এরকম একটা হিউম্যান এরকম একটা রোবট ফুটবল টিম থাকবে, যে রোবট ফুটবল টিম ফুটবল হিউম্যান বেস্ট ফুটবল টিমকে হারাবে। হ্যাঁ, তো জানি না যে কতটুকু পসিবল, তোমরা কি চিন্তা করো কতটুকু possible? হ্যাঁ, তোমরা কি মনে করো?